গত কয়েক বছরে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ পেয়েছে ভিন্ন মাত্রা। দুদল মুখোমুখি হলে ক্রিকেট আমোদীদের উন্মাদনা বেড়ে যায় বহুগুণ। সেই উন্মাদনা আরও একটু বাড়িয়ে দিতে আজ 2 জুলাই বিকেল 3টায় কলম্বোর প্রেমাদাস স্টেডিয়ামে আবারও মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ শ্রীলঙ্কা। দুদলের মুখোমুখি 11তম দ্বিপাক্ষিক সিরিজ হতে চলেছে এটি, একই সঙ্গে 58তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ। এই ম্যাচকে ঘিরে দর্শকদের উন্মাদনা বরাবরই বেশি, সেটা 2018 থেকে যেন আরো বাড়তি মাত্রা পেয়েছে। আর 2023 বিশ্বকাপের পর যদি বলা হয় বাংলাদেশ শ্রীলঙ্কার লড়াইটা দক্ষিণ এশিয়ার মধ্যে অনেক বড় একটা লড়াইয়ে রূপান্তরিত হয়েছে। কলম্বোর প্রেমাদাস স্টেডিয়ামে আজ মাঠে নামার আগে দুদলের পুরনো লড়াইয়ে কারা এগিয়েছিল, কতটা এগিয়েছিল, সেসব নিয়ে জানতে ও জানাতে আমরা চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জহিরুল কাইয়ুম ফিরোজ। সবার আগে যদি শুরু করি, সাম্প্রতিক লড়াইয়ে কারা এগিয়ে থাকবে এবং কেন কোন দিকে এগিয়ে থাকবে। দুদলের মুখোমুখি লড়াইয়ে শ্রীলঙ্কা অনেক এগিয়ে, অন্তত পরিসংখ্যান তাই বলে। 57 দেখায় শ্রীলঙ্কার জয়, 43টিতে বাংলাদেশের মাত্র 12টি। দুটি ম্যাচে কোনো ফল আসেনি। তবে আপনি যদি খেয়াল করেন, দুদলের সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে জিতেছিল বাংলাদেশ, সর্বশেষ ম্যাচেও শেষ হাসি বাংলাদেশের। সেই জায়গা থেকে আজ বাংলাদেশ এগিয়ে থাকতে পারে। আপনি হয়তো বলতে পারেন শেষ ম্যাচটি বাংলাদেশ খেলেছিল ঘরের মাঠে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, যেখানে আজ শ্রীলঙ্কা খেলবে কলম্বোর প্রেমাদাস স্টেডিয়াম, অর্থাৎ তাদের ঘরের মাঠ। কিন্তু জয়টা বেলা শেষে ভূমিকা রাখে বেশ গুরুত্বর সঙ্গে। বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে এই ম্যাচে মাঠে নামার আগে একটা জিনিস মাথায় রাখবে, তা হচ্ছে টস। ভাবতে পারেন টস গুরুত্বপূর্ণ, তা নিয়ে বলার কি আছে, কিন্তু আছে। বাংলাদেশ শ্রীলঙ্কার এই ম্যাচে টস কেন ভূমিকা রাখছে সেটা জানতে ছোট্ট একটা পরিসংখ্যান যদি বলি আপনি বুঝতে পারবেন। শ্রীলঙ্কা প্রেমাদাস স্টেডিয়ামে সর্বশেষ 4টি ম্যাচ জিতেছে আগে ব্যাট করে, এবং সেই ম্যাচগুলোতে প্রতিপক্ষ ছিল ভারত এবং অস্ট্রেলিয়ার মতো দল। তাই এখানে যেন একটা অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে, যারা আগে টস জিতবে তারা আগে ব্যাট করবে। অর্থাৎ টস জিতো, ব্যাটিং নাও, প্রতিপক্ষকে একটা টার্গেট দাও, বেলা শেষে যখন পরে তুমি বোলিংয়ে আসবা, বোলিংয়ে আসলে সেক্ষেত্রে একটা কাজ শেষ বিকেলে কিংবা সন্ধ্যার দিকে, আজকের ম্যাচটা ডে নাইট, সো এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তা হচ্ছে আপনার স্পিন। এই মাঠে শ্রীলঙ্কার যে টেকনিক বলেন, কৌশল বলেন, তা হচ্ছে সবার আগে ব্যাটিং নাও, একটা ভালো লক্ষ্য দাঁড় করাও, এবং সন্ধ্যায় শিশিরে প্রতিপক্ষের ব্যাটারদেরকে নাস্তানাবুদ করো স্পিন দিয়ে। শ্রীলঙ্কায় দুনিত ভেল্লালাগে আছে, ওয়ানিন্দু হাসারাঙ্গা আছে, মাহিশ থিকসানা আছে, যারা স্পিনে দলটার তুরুপে তাস হতে পারে। কারণ অর্থোডক্স স্পিন করতে পারে, অফ ব্রেক করতে পারে, সমান তালে ভেরিয়েশন রাখতে পারে তারা ডেলিভারিগুলোতে, যা বাংলাদেশের জন্য আসলে চ্যালেঞ্জিংই হতে পারে। এখানে চ্যালেঞ্জের কথা যখন এসেছে, আগে ব্যাটিংয়ের কথা যখন এসেছে, একটা ব্যাপার আপনি হয়তো ভাবছেন, তা হচ্ছে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের ওয়ানডেতে নতুন ক্যাপ্টেন। এই প্রশ্নটা গত কয়েকদিন ধরে ঘুরছে। গতকাল সংবাদ সম্মেলনেও মিরাজকে বলা হয়েছিল আপনার ব্যাটিং পজিশন কোনটা, কোন ব্যাটিং পজিশনে দেখা যেতে পারে। বাংলাদেশের একজন ব্যাটসম্যান যিনি 11 পজিশনের মধ্যে 8টা পজিশনেই খেলেছেন, 10 ও 11 নম্বরে তিনি নামেননি এবং ওপেনিংয়ে নেমে কখনো স্ট্রাইক নেননি। এর বাইরে প্রতিটি পজিশনেই কিন্তু মিরাজ খেলেছেন। অর্থাৎ জাতীয় দলে মিরাজ অপরিহার্য, কিন্তু তার ব্যাটিং কিংবা তার ব্যাটিং পজিশন তা কিন্তু অপরিহার্য নয়। মিরাজ বাংলাদেশের এমন একজন ব্যাটার, তিনি সব পজিশনে খেলতে পারেন, এটা খুব ভালো দিক, কিন্তু নিয়মিত পারফর্ম করা, তার উপর তিনি এখন অধিনায়ক, সেই জায়গা থেকে তাকে আসলে একটা ফিক্সড জায়গা দেওয়া উচিত। তাহলে একটা ব্যাটার তার ওই পজিশনটা নিয়ে ভাবতে পারেন, গেম প্ল্যান সাজাতে পারেন। মিরাজ বিপিএলে কিংবা ঢাকা প্রিমিয়ার লিগে তিনি বলেছিলেন যে আমি জাতীয় দলে একটা ফিক্সড জায়গা চাই ব্যাটিংয়ে। এখন তিনি অধিনায়ক, সেই বিলাসিতাটুকু তিনি করতেই পারেন। দলের প্রয়োজনে কোথায় নামবেন, কোথায় নামলে ভালো হবে, সেই বিষয়টা বাংলাদেশ অধিনায়ক খুব ভালো করেই বুঝবেন আশা করি। আর তার তো সব পজিশনে খেলার একটা অভিজ্ঞতা আছে এবং যথেষ্ট ভালো তিনি করেছিলেন। তার 8 নম্বরে নেমে অনেক বড় ইনিংসও আছে, যেটা গেম চেঞ্জিং হতে পারে। গেম চেঞ্জিংয়ের কথা যখন আমরা বললাম, সেক্ষেত্রে আরেকটা কথা আসতে পারে, বাংলাদেশের কোন ক্রিকেটার শ্রীলঙ্কার বিপক্ষে গেম চেঞ্জার হতে পারেন।
কারণ মুশফিকুর রহিম দ্বিপাক্ষিক সিরিজে সবচেয়ে বেশি রান করেছিলেন, কিন্তু তিনি এখন দলে নেই। পঞ্চপাণ্ডববিহীন বাংলাদেশের যে কয়েকজন আছেন এখন বা যারা নতুন করে খেলতে নামছেন, পঞ্চপাণ্ডবের বাইরে আমরা এখন নামবো। এর আগেও মুশফিক মাহমুদুল্লাহকে ছাড়া আমরা সিরিজ খেলেছি, 5 জনকে ছাড়াই খেলেছি, কিন্তু তখনও জাতীয় দলের প্লেয়ার হিসেবে মুশফিক এবং মাহমুদুল্লাহ ছিলেন। এখন তারা অবসর নিয়েছেন, তার মানে একটা যুগের সমাপ্তি। মাশরাফি অফিসিয়ালি অবসর না নিলেও জাতীয় দলে তার খেলার কোনো সম্ভাবনা সুদূর কিংবা অদূর ভবিষ্যতে নেই। সেক্ষেত্রে আমরা বলতেই পারি পঞ্চপাণ্ডববিহীন নতুন যুগে বাংলাদেশ প্রবেশ করেছে। মেহেদী হাসান মিরাজের কাছে কাল জানতে চাওয়া হয়েছিল মাহমুদুল্লাহ ও মুশফিকের রিপ্লেসমেন্ট তাহলে কারা হতে পারেন। তিনি সোজা সাপটাই বলেছেন বিবেচনায় তিনি নিজে আছেন এবং লিটন কুমার দাস আছেন, যে এই দুজন আসলে মাহমুদুল্লাহ মুশফিকের জায়গায় যথেষ্ট ভালো চয়েস। কারণ আন্তর্জাতিক ক্রিকেটের দুজনেরই অলমোস্ট এক দশক পার হয়ে গিয়েছে, তারা বোঝেন, দুজনের সঙ্গে খেলেছেন, তারা জানেন। শ্রীলঙ্কা ম্যাচে আজ বাংলাদেশের 2টা প্লেয়ার হতে পারেন ট্রাম্প কার্ড। নাজমুল হোসেন শান্ত লঙ্কানদের বিপক্ষে 5টি ম্যাচ খেলেছেন, 5 ম্যাচে 2টো 50 করেছেন, অ্যাভারেজও 85.50, অর্থাৎ 5 ম্যাচে তিনি নিজের জাত চিনিয়েছেন, নেতৃত্ব ছেড়েছেন, এখন তার ব্যাটিংয়ে আরও ফোকাস দেবেন তিনি। রিশাদ হোসেন হতে পারেন বাংলাদেশের জন্য অনেক বড় একটা পাওয়া। লঙ্কানদের পরিবেশে তিনি বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছেন, প্রিমিয়ার লিগে খেলেছিলেন তাদের দেশে, এবং সর্বশেষ যে ম্যাচটা বাংলাদেশ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে, জিতেছিল, সেই ম্যাচে 18 বলে 48 রানের একটা চমৎকার ইনিংস খেলেছিলেন তিনি। তাহলে মোদ্দা কথা দাঁড়ালো, সব মিলিয়ে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু, এই মাঠে কি চ্যালেঞ্জ হতে পারে, কিংবা এই সিরিজটা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের সাম্প্রতিক যে অবস্থা, মাঠ ও মাঠের বাইরে বেশ কিছুদিন নানা তর্ক বিতর্ক গিয়েছে, সেই জায়গা থেকে ক্রিকেটারদের ঘুরে দাঁড়ানো এবং মিরাজকে ওয়ানডে নেতৃত্ব দেওয়া, শান্তর সব ফরম্যাট থেকে নেতৃত্ব ছেড়ে দেওয়া বা তাকে বাদ দিয়ে দেওয়া, কিছুটা পরিবেশ থমথমে ছিল, যেটা লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টটা ড্র করার পর বাংলাদেশ কিছুটা গুছিয়ে এনেছে। এখন ওয়ানডে সিরিজে বাংলাদেশের চাওয়ার জায়গাটা হচ্ছে, দর্শকের চাওয়ার জায়গাটা হচ্ছে মাঠের ক্রিকেটটা বাংলাদেশ ভালো করুক। মাঠের বাইরে যত যাই থাকুক, মাঠের ক্রিকেটে আমরা যদি ভালো করতে পারি, বাইরের সব কিছু হাওয়ায় মিলিয়ে যেতে দেরি হবে না। কারণ খেলাটা মূলত মাঠেরই, দর্শক মাঠের জিনিসগুলোই আসলে জানেন। সেই জায়গা থেকে বাংলাদেশের সম্ভাবনা আছে। শ্রীলঙ্কার বিপক্ষে একটা পাওয়ার প্যাক একাদশ নিয়ে বাংলাদেশ নামতে পারে, পেস ও স্পিনের একটা সমন্বয় হতে পারে। সাম্প্রতিক দিনগুলোতে আমাদের পেসাররা দারুণ করছেন। আজও বাংলাদেশ তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানকে নিয়ে নামবেন। এদের বাইরে তৃতীয় পেসার হিসেবে খেলতে পারে নাহিদ রানা, গতির ঝড় তুলে যিনি ইতোমধ্যে সমীহ আদায় করে নিয়েছেন। নাহিদ রানার পর যদি চতুর্থ পেসার বাংলাদেশ খেলায় একাদশ কিংবা পিচে যদি ডিমান্ড করে, চয়েস হতে পারেন হাসান মাহমুদ, হতে পারেন তানজিম সাকিব। তবে যতটুকু মনে হচ্ছে বাংলাদেশ নামতে পারে 3 পেসার নিয়ে, এবং স্পিনার হিসেবে মিরাজ আছেন, রিশাদ আছেন, এই হতে পারে বাংলাদেশের একাদশ। অন্যদিকে শ্রীলঙ্কা নামতে পারে স্পিন ও পেসের সমন্বয়, 3 স্পিনার 2 পেসার নিয়ে। কারণ লঙ্কানদের এই মাঠে প্রেমাদাসার যে সাম্প্রতিক ইতিহাস তা বলছে আগে ব্যাট করো এবং পরে স্পিন দিয়ে প্রতিপক্ষকে ধরাশায়ী করো। সেই জায়গা থেকে বাংলাদেশ যদি পরে ব্যাট করে, বাংলাদেশের জন্য অবশ্যই চ্যালেঞ্জিং। মাঠের বাইরে নানা বিতর্ক থাকতেই পারে, মাঠে যখন খেলাটা শুরু হয় সবকিছু একপাশে ঠেলে ক্রিকেটাররা মনোযোগ দেন 22 গজে। বাংলাদেশের প্রতীক হচ্ছে বাঘ, শ্রীলঙ্কার সিংহ। আজ বাঘ সিংহের লড়াইয়ে চ্যালেঞ্জ তো থাকবেই, সে চ্যালেঞ্জ অতিক্রম করে যারা ঠিক থাকতে পারবে, বিজয়ের হাসি তারাই হাসবে। মাঠে ক্রিকেটারদের আর মাঠের বাইরে ভক্ত সমর্থকদের চোখ থাকবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। সেখানে বাংলাদেশ শ্রীলঙ্কার 58তম ওয়ানডে লড়াইটা একটা ভিন্ন মাত্রা নিয়ে অপেক্ষা করছে সবার জন্য।